কাঁচা রাস্তার পাশে মানুষের ভিড় জমে উঠতে থাকে। সেই রাস্তা যা বর্ষায় কাদা আর গরমে ধুলোয় ভরে থাকে, এখন যেন একটু বেশি জীবন্ত হয়ে উঠেছে। মানুষ, গরু, ভ্যান, ঝুড়ি আর পেছনে কাঁধে করে নিয়ে আসা সবজির বোঝা, সব মিলিয়ে এক বিশাল চলমান কোলাহল। রাস্তার ধারের একটা চায়ের দোকানে বসেছিল কয়েকজন লোক। সেখান থেকে দেখা যায় পাকা রাস্তা থেকে খানিকটা ভেঙে এসেই এই কাঁচা রাস্তাটার বাঁকেই হাটের শুরু। রাস্তার দুপাশে ত্রিপলের ছাউনি টাঙানো, নিচে প্লাস্টিকের চট বিছিয়ে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, পটল, মুরগি থেকে শুরু করে পুরনো রেডিও পর্যন্ত। এই হাটটার গায়ে একটা পুরনো গন্ধ আছে, এক ধরনের মাটি, ঘাম আর মরিচ গুঁড়ো মেশানো ঘ্রাণ। যেন প্রতিবার সময় দাঁড়িয়ে যায় আর মানুষ বারবার ফিরে আসে নিজেদের মতো করে বাঁচতে। কাঁচা রাস্তাটা হালকা উঁচু নিচু, মাঝে মাঝে চাকার দাগে জমে থাকা জল শুকিয়ে গিয়ে বাদামি চ্যাপ্টা দাগ হয়ে আছে। হাঁটার সময় ধুলো উঠছে পায়ের নিচে। মাঝে মাঝে কেউ গলা তুলে ডাকছে। মনে হচ্ছে এই কাঁচা রাস্তাটার প্রতিটা গর্ত, প্রতিটা মোচড় যেন জানে হাট বসলে কিভাবে শ্বাস নিতে হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া পড়ে অর্ধেক হাটের উপর। কেউ তাতে বসে কলা খাচ্ছে, কেউ আবার হাঁস মুরগি বেঁধে রেখে বিড়ি ধরাচ্ছে। ধুলো উঠছে গরুর গাড়ির চাকার নিচে। ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছিল পানের দোকান থেকে ঝাঁকড়া চুলের ঘোষাল মাস্টারের গলা। আরে দূর, ভূত আবার কি, সব মিথ্যে কথা। হাটের মাঝে রাসু মণ্ডলের পানের দোকান, আর সেখানেই কতকগুলো লোক জটলা বেঁধে বলা বলি করছে রামজীবন নাকি ফিরেছে। রামজীবন ভট্ট একজন পুরোহিত, বছর 10 আগে যিনি গাঁয়ের বড় মন্দিরের মূল পুরোহিত ছিলেন, সেই তাঁকেই নাকি গতকাল রাতে পোড়ো বাড়ি রাঙিনায় দেখা গেছে। লোকের গুঞ্জন থামছে না, সবাই বলা বলি করছে রামজীবন নাকি ফিরেছে। সেই তাঁকেই নাকি গতকাল রাতে পোড়ো বাড়ি রাঙিনায় দেখা গেছে। লোকের গুঞ্জন থামছে না। কেউ বলছে, দেখেছি গো, কপালের টাকে চাঁদের আলো পড়ছিল, গায়ে ধুতি ছিল, কিন্তু পা পা ছিল না। কেউ আবার হেসে উড়িয়ে দিচ্ছে। ধুর তোর, কেউ ভূত দেখে আর বেঁচে ফেরে নাকি রে? হাট থেকে একটু দূরেই রামজীবনের পোড়ো বাড়িটা, 2 চালা, খোঁজ পড়া চাল আর মাঝখানে শুকনো তুলসীতলা। হ্যাঁ রে, সেদিন দুপুরবেলা আমি একাই গিয়েছিলাম সেখানে। জানি না কেন, কিন্তু মনে হয়েছিল কিছু একটা ডাকছে। আমি এখনো দেখতে পাচ্ছি, তুলসীতলার পাশে দাঁড়িয়ে আছে সে, ধবধবে সাদা ধুতি পরা, গায়ে গেরুয়া চাদর, কপালে তিলক। রামজীবন ভট্ট, কিন্তু তার ছায়া নেই। তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি, অথচ ঠান্ডা, জমাট বাঁধা, যেমন শ্মশানের রাত। আর তার পায়ের নিচে মাটি যেন একটু একটু করে পুড়ছে, ধোঁয়া উঠছে, গন্ধটাও সেই, যেন চন্দনের সঙ্গে পোড়া চামড়া মিশে গেছে। আমি দম বন্ধ করে তাকিয়েছিলাম, হঠাৎ সে ঘুরে তাকালো সোজা আমার দিকে। আমার যে কিছুই বিশ্বাস হচ্ছে না রে, এটা কি করে সম্ভব হলো? ঘোষাল অবাক হয়ে কথাগুলো শোনার পর তার শরীরের ভেতর যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই রামজীবন ভট্টই তো এক সময় ছিলেন এই গ্রামের প্রধান পুরোহিত, পুজো পাঠে, শাস্ত্রে, ব্রত কথায় যার নাম ছিল সকলের জিভে। রামজীবন ভট্টের মৃত্যু আজও এক রহস্য। বছর 10 আগে গ্রামের দক্ষিণ দিকে থাকা তার নিজের বাড়িতে আগুন লেগে পুড়ে গিয়েছিল সে। সেই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে শরীর চেনার উপায় ছিল না। গ্রামের লোকজন বলেছিল দুর্ঘটনা, কেউ বলেছিল অভিশাপ। 2 চালা পোড়া বাড়ি, চালের কিছু অংশ উড়ে গেছে, ভেতরে জঙ্গল গজিয়ে উঠেছে, মাঝখানে একটা পুরনো তুলসীতলা। লোকজন সেই বাড়ির ধারেও যায় না। বাচ্চারা খেলতে গিয়ে একবার বল পড়েছিল, সেই বল আনতে গিয়ে একটা বাচ্চা আর ফেরেনি। সেই থেকে কেউ সাহস করে না। কয়েকজন বলেছে রাতের বেলা আলো জ্বলে বাড়িটার জানালায়। কেউ কেউ বলেছে ধূপধুনোর গন্ধ ভেসে আছে। পলাশ তরুণ, কলকাতা থেকে সদ্য ফিরেছে। ভৈরবচর তার পৈতৃক গ্রাম। এই গ্রামের মাটি, বাতাল সবকিছুতেই লুকিয়ে আছে এক অদ্ভুত গন্ধ, যেটা শহরের বইয়ে শেখা যায় না। সেই হাটের ভিড়েই এসব ফিসফিসে গল্প। পলাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এতক্ষণ ধরে।
এসব কথা শুনে পলাশ হাসছিল, কিন্তু কে জানতো অমন হেলা ফেলায় শোনা গল্পই পলাশকে টেনে নিয়ে যাবে একটা ঘোরতর অন্ধকারে, যেখানে পুরোহিত আর প্রেতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হাটের গুঞ্জনে পলাশ আর স্থির থাকতে পারল না, যেন এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল সেই পুরোহিতের বাড়ির দিকে। চুপচাপ দাঁড়িয়ে আছে পলাশ তুলসী তলার পাশে। হঠাৎ একটা শীতল বাতাস গা বেয়ে নেমে গেল। তখনই সে দেখতে পেল তুলসী তলার পেছনে অর্ধেক ছায়ায় ঢাকা এক মানুষ, ধবধবে ধুতি পরা, গেরুয়া চাদর, কপালে তিলক। চোখে চোখ পড়তেই তার বুক ধক করে উঠল। ওইটাই তো মনে হয় রামজীবন ভট্ট। হাটে এমন কথাই তো শুনেছিলাম, কিন্তু তার পা নেই, মাটিতে ছায়া নেই, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন অনেক দূর থেকে তাকিয়ে আছে আমার দিকে, যেন এক অদ্ভুত দৃষ্টি। ভট্ট মশাই! সে একটু এগিয়ে এলো। মাটিতে শব্দ নেই, শুধু বাতাস যেন ভারী হয়ে উঠেছে। তার ঠোঁট নড়ল না, কিন্তু গলার ভেতরে একটা আওয়াজ বাজলো পলাশের কানে। পুরোহিত মরে না যদি তার ব্রত অসমাপ্ত থাকে। পলাশ পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু তার পা যেন পাথর হয়ে গেছে, চারপাশ ঘোরাঘুরি করছে। সেই গন্ধ ধূপ আর পোড়া চামড়ার মতো জমে উঠেছে নাকে। পলাশ গলা কাঁপিয়ে বলল, কে 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 আপনার ব্রত ভাঙলো? আর আপনি তো অনেক আগেই শুনেছি মারা গেছেন। পুরোহিত বলল না কিছুই, শুধু চোখে চোখ রেখে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসের মধ্যে। শুধু তুলসী তলার সিঁদুর যেন একটু ঝরে পড়ল মাটিতে। সেই দিন রাতে পলাশ আর কিছুতেই ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই দুঃস্বপ্ন দেখছে সে। ধূপ জ্বলা অন্ধকার ঘর, পুরোহিতের কণ্ঠে মন্ত্র, কিন্তু মন্ত্রে শান্তি নেই, আছে অভিশাপ। পলাশ তার ঘরের বিছানা থেকে উঠে বসে। কিছু একটা ভুল হয়েছে বছর দশেক আগে। রামজীবন ভট্ট যে সত্যিই চলে গিয়েছিলেন সেটা এখন আর মনে হয় না। সে কোথাও রয়ে গেছে ওই তুলসী তলার ছায়ায়, পোড়া চালার ফাঁকে। তার অপেক্ষা এখনো শেষ হয়নি। তার মনে শুধু একটাই কথা বাজতে থাকে, পুরোহিত মরে না যদি তার ব্রত অসমাপ্ত থাকে। ভোর 4:20। আকাশের গায়ে তখনও মাটির মতো গাঢ় নীল। পুরোহিতের ব্রত সম্পন্ন করবার জন্য গ্রামে নিয়ম করা হয়েছে। কেউ গৃহস্থালির কাজ না করে, জমিতে হাত না দেয়, এমনকি গাছের পাতাও ছোঁয়া বারণ। পুরুষদের একটা ছোট্ট দল, গাঁয়ের 4 জন। তবে আজ তাদের সাথে পলাশও আছে। প্রতিদিন ভোরে গঙ্গা থেকে জল আনতে হবে মন্দিরের জন্য। তবে নিয়ম রক্ষার জন্য কেউ কেউ ব্রতের মানে বুঝত, কেউ আবার করত অভ্যাসে। সেই 4 জন, সুন্দর, পলাশ, হেমন্ত আর চিত্ত, তাদের কারো হাতে ছিল কলসি, কেউ আবার ফুল নিয়ে এগোচ্ছিল গঙ্গার দিকে। গঙ্গার পাড়ে তখন আশ্চর্য নীরবতা, যেন শব্দকেও কেউ তালা মেরে দিয়েছে। তখনই প্রথম চোখে পড়ল পলাশের। তুলসী তলার পাশে এক বৃদ্ধ গেরুয়া চাদর গায়ে বসে আছে, মাথা নিচু, দুহাত জপমালায়। দূর থেকেই বোঝা যাচ্ছিল সে মাটিতে বসেনি, সে যেন ভেসে আছে ঘন ধোঁয়ার মতো ওপরে। সুন্দর বলে উঠল, ওইখানে কেউ বসে আছে মনে হচ্ছে। গেরুয়া রঙের পোশাক পরা পুরোহিত ভট্ট মশাইকে দেখেছিলাম। কিন্তু যতই কাছে যেতে লাগলো, ধোঁয়া যেন পুরো হতে থাকলো, আর সেই গেরুয়া মানুষের মুখ স্পষ্ট হতে লাগলো। না, স্বাভাবিক মুখ নয়, চোখের জায়গায় গর্ত, আর সেই গর্ত থেকে বেরোচ্ছে লালচে আলো। সে মাথা তুলেই বলে উঠল, একবারেই ব্রত সমাপ্ত হবে না, অগ্নিযজ্ঞে বা মন্দিরে পুজো দিয়েও নয়। রক্ষাহি রক্ষাহি। চিত্ত পেছনে হেলে পড়ে যায়। মন্টু কলসি ফেলে দেয়। পলাশ কাঁপা গলায় বলে ওঠে, ও রামজীবন ভট্ট! আর কেউ কিছু বলেনি। 3 জন দৌড়ে পালায় ঘাট ছেড়ে। শুধু পলাশ দাঁড়িয়ে দেখল সেই গেরুয়া পুরুষ আবার চোখ বন্ধ করে বসে পড়ল, কিন্তু এবার তার পায়ের জায়গাটা শূন্য। ধোঁয়ার ভেতর শুধু পোড়া গন্ধ। এরপর পলাশও দৌড়ে পালালো। গ্রাম জুড়ে আবার নাম উঠে আসে রামজীবন ভট্টের।
যিনি অম্বুবাচীর সময় ব্রত শুরু করে শেষ করতে পারেননি। গ্রামের প্রবীণ কেউ বলেন, এই ব্রত সম্পন্ন না হলে ওর আত্মা যাবে না, তাই এখনো পবিত্র স্থানের খোঁজে ফিরে আসে সে। পলাশ বলে ওঠে, আসলে সেদিন কি ঘটেছিল আমি সবকিছুই জানতে চাই। সেদিন আমি কিছুতেই রাতে ঘুমোতে পারিনি, বারবার আমার সামনে আগুনে পোড়া সবকিছু ভেসে উঠেছে। তুমি তো এতদিন গ্রামের বাইরে ছিলে, তাই কিছু জানো না। তবে বলি শোনো, রামজীবন ভট্ট তার মৃত্যুর আগে এক জটিল ব্রতের আয়োজন করছিলেন। অম্বুবাচীর এক শাস্ত্রীয় প্রেত শান্তি ব্রত, যেটি গ্রামেরই এক অভিশপ্ত পরিবারের মুক্তির জন্য। তাদের বাড়ির পঞ্চম পুরুষ মারা যাওয়ার পর একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটছিল। গৃহিণীরা আত্মহত্যা করছিল, ছেলেরা পাগল হয়ে যাচ্ছিল। ভট্টমশাই বলেছিলেন এই যজ্ঞ না হলে প্রেত বন্ধন ছাড়বে না। গ্রামের কিছু লোক, বিশেষ করে জমিদারের দারোগা, এই প্রক্রিয়ার বিরোধিতা করছিল। তারা বলতো ভট্টমশাই তন্ত্র করছে। ওনারা বংশগত রাজপুরোহিত হলেও কিন্তু এখন যেন অন্য কিছু। যজ্ঞের আগের রাতে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। কারো মতে দুর্ঘটনা, কেউ বলে দারোগার কাজ, কিন্তু মূল কথা যজ্ঞ অসমাপ্ত থেকে যায়। হ্যাঁ, ভট্টমশাই দগ্ধ হন, আর সেই রাত থেকেই শুরু হয় প্রেতাত্মার নতুন ইতিহাস। ওই আত্মাগুলো মুক্তি পায়নি। রামজীবন ভট্টের আত্মা তখন থেকেই আটকে আছে ব্রতের মাঝখানে, কণ্ঠে অসমাপ্ত মন্ত্রের ধ্বনি নিয়ে। তার অপেক্ষা এখনো চলেছে সেই শাপগ্রস্ত যজ্ঞের পুনরায়োজনের, অথবা তার পুনরুজ্জীবনের। আর তাই সে এখনো ফিরে আসে, স্মরণ করিয়ে দিতে আসে ব্রত অসমাপ্ত, প্রেত অব্যাহতি নয়। ঘোষাল মাস্টার পলাশের কাঁধে হাত রাখল। তুমি কেবল পলাশ নও, তুমি সেই উত্তরসূরি, রামজীবন ভট্টমশাইয়ের সেই শিষ্যপুত্র, যাকে তিনি ব্রতের শেষ ধাপ শেখাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। পলাশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঘোষালের দিকে, মাথাটা যেন ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে ঢুকে গেল। কিন্তু আমি কখনো কিছু শিখিনি, আমি তো এসব কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাস না করলেই যে সত্য বদলে যায় না, তা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ। ভেবে দেখো, তুমি সেদিন সেই পুরোহিতের ঘরের পাশে ছিলে, সেদিনই তোমার কাছে মন্ত্র উচ্চারণ করেছিল। আর কেন তোমার চোখে বারবার সেই আগুনে পোড়া দৃশ্য ফিরে আসে? পলাশের হাত ধরে সেই পুরো বাড়ির দিকে এগোতে থাকলো। বাতাস যেন গা ছুঁয়ে কিছু বলতে চাইছে। আজ পুরোহিতের ব্রত শেষ করার অঙ্গীকার নিয়ে তারা এগোচ্ছে। ঘোষাল আর পলাশ ভট্টমশাইয়ের পোড়ো বাড়ির সামনে পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে দূরে পুরোহিতের ঘরের ভগ্ন প্রায় দরজা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। ঘোষাল ফিসফিস করে বলল, ও ফিরে এসেছে। ব্রত শেষ না হওয়া পর্যন্ত এবার আর থামবে না। তুমি চলো আমার সঙ্গে, এখনই ভেতরে চলো। পোড়া গন্ধ এখনো ঘন। ওই আত্মা এখনো পূর্ণ হয়নি। যে ব্রত অর্ধেক করে মরেছে, সে প্রতি অম্বুবাচীর পরে 3টি রাত ঘুরে বেড়ায়, যতদিন না তার ব্রতের সমাপ্তি মন্ত্র উচ্চারিত হয়। ঘোষাল মাস্টার বলল, এখানে তোমাকে এনেছি সেই পুঁথির খোঁজে। হ্যাঁ, ওই পুঁথি একমাত্র তুমিই খুঁজে পাবে, এই পুড়ে যাওয়া ঘরের মাঝে, যা অন্য কেউ পাবে না। ওর নিজের তন্ত্রপুঁথিতে সেই সমাপ্তি লেখা ছিল, কিন্তু সে মরবার আগেই পুঁথি গায়েব হয়ে যায়। হয়তো কেউ চুরি করেছে, অথবা ও নিজেই কোথাও লুকিয়ে রেখেছিল। খুঁজতে হবে সেই পুঁথি, না হলে অনর্থ হবে। কিভাবে খুঁজে পাবো? আমি তো পোড়ার জায়গা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। পলাশ এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো। ভাঙা টিনের কৌটো, ভাঙা কলস, সব এখানে সেখানে ছাইয়ে স্তূপ। দেখতে দেখতে সত্যি তার সামনে একটা অর্ধ পোড়া পুঁথির পাতা চোখে পড়ল। সে ওটা হাতে তুলে নিয়ে ঘোষাল মাস্টারের কাছে গিয়ে দেখালো। আমি জানতাম এই ব্রত তোমাকে দিয়েই সম্ভব। চলো, আজ রাতে আমরা একটা যজ্ঞের ব্যবস্থা করব, আর সেই অসমাপ্ত ব্রত এই যজ্ঞের মাধ্যমেই শেষ হবে। রাতের আঁধারে পৌঁছল সেই পোড়া যজ্ঞ মণ্ডপে। এককালে যেখানে আগুন জ্বলেছিল, এখন কেবল ছাই আর পাথরের চিহ্ন। মাঝখানে উঁচু করে তোলা চৌকানো চত্বর,
তার উপরে ইটের তৈরি হোমকুণ্ড। এখানে কিছুই নেই, অথচ কাঠ, ঘি আর তুলসী তলার গন্ধে যেন পুরো পরিবেশটা আচ্ছন্ন। গোপাল সেই জায়গায় একটা আগুন জ্বালালো আর পলাশকে সামনে বসালো। আগুনের শিখা কখনো উঁচু কখনো নিচু, যা কেবল অনুভব করা যায়। মাঝে মাঝে হঠাৎ যেন আগুন নিজেই কথা বলে উঠছে, কোনো নাম না জানা ভাষায়, যা কেবল অনুভব করা যায়। কুণ্ডের চারপাশে রাখা ঘি ধীরে ধীরে ফুরিয়ে আসছে, কিন্তু আগুন কমছে না, বরং যেন আরো উজ্জ্বল। পলাশের শরীরে তখন হিমশীতল একটা শিহরণ, অথচ ঘামে তার শরীর থেকে জল ঝরছে। আগুনের দিকে তাকিয়ে তার যেন মনে হলো সে আজ কাউকে গ্রহণ করবে বা কাউকে মুক্তি দেবে। তুমি শুধু পাঠ করবে ওই পুঁথির মন্ত্র, ওটাই শেষ স্তবক, ওটাই ছিল রামজীবন ভট্টর শেষ পাঠ। তুমি পড়বে, আমি রক্ষা কবচ রাখছি। আমি যদি ভুল করি? এই মন্ত্র পাঠ যদি তুমি শেষ করতে না পারো, তাহলে তুমি ভস্ম হয়ে যাবে, আর আমাদেরও ছাড়বে না রামজীবনের আত্মা। পলাশ কাঁপা গলায় মুখ খুলল। অগ্নিযাজ্ঞিক শুদ্ধ মন্ত্রে প্রেত বন্ধন খণ্ডিত, ব্রত শেষে শ্রীনামাঙ্কে শান্তিরূপে স্তব করি। পলাশ চোখ বন্ধ করে এক মনে মন্ত্র পাঠ করা শুরু করেছে, আর তখনই এক ঝাপটা বাতাস চারিদিক থেকে উঠে গেল। পুরো জায়গাটা কাঁপছে। পলাশের কণ্ঠ আটকে যাচ্ছে। ঘোষাল মাস্টার চোখ খুলেই চিৎকার করে উঠল, তুমি শেষ করতে পেরেছ। বহু বছরের এক অভিশাপ আজ মুক্ত হলো, তবে তুমি ছাড়া এই মুক্তি সম্ভব হতো না। পলাশ জোর গলায় শেষ লাইনটা পড়তে গিয়েও যেন আর পড়তে পারছে না। তীব্র বাতাসে চারিদিক যেন ভেঙে পড়ে যাচ্ছে। পলাশ আবার মন্ত্রপাঠ শুরু করলো, ভয়ে ভয়ে পড়ছে। শেষ বাক্য উচ্চারণ করলো পলাশ, ইতি দণ্ড মশানুশ্রিতে মুক্তি লভ আত্মা পুরাতন। ঠিক সেই মুহূর্তে মাটির তলা থেকে যেন একটা মৃদু গর্জন শোনা গেল। তারপর চারিদিক শান্ত, বাতাস নিথর। যজ্ঞ শেষ হতেই আগুনের শিখা ধীরে ধীরে নিভে এলো, আর ধূপের ধোঁয়া ঘুরে ঘুরে আকাশের দিকে উঠতে লাগলো। সবাই যখন মাথা নিচু করে শেষ প্রণাম জানাচ্ছে, তখন হঠাৎ কুণ্ডের ওপরের বাতাস থমকে দাঁড়ালো। এক মুহূর্তে যেন চারপাশে সব শব্দ থেমে গেল। আগুনের নিঃশেষ ধোঁয়ার মাঝে এক অবয়ব গঠিত হচ্ছে। পুরোহিতের সেই চেনা মুখ, চোখে শান্তির দীপ্তি, ঠোঁটে একটুখানি হাসি। তিনি কুণ্ডের ওপর যেন ভেসে রয়েছেন, অদ্ভুত এক নীরব ভঙ্গিতে। সবাইকে দেখছে সেই আত্মা। সেখানে থাকা সবার নিঃশ্বাস যেন আটকে আসছে। অগ্নিতে বিলীন হয়নি, বরং পুরোহিতের আত্মা অগ্নির অংশ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হাওয়ার হালকা ঝাপটায় ধোঁয়া রেখাগুলো ভেঙে গেল, সেই মুখটা মিলিয়ে গেল বাতাসে। কিন্তু আশ্চর্য, আগুন নিভে গেলেও কুণ্ডের চারপাশে তখনও গন্ধ ছিল তাঁর উপস্থিতির। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। ঘোষাল মাস্টার যা কখনো বিশ্বাস করেনি, আজ চোখের সামনে দেখতে পাচ্ছে। ঘোষাল মাস্টার পলাশের কাঁধে হাত রেখে বলল, তুমি শেষ করতে পেরেছ। বহু বছরের এক অভিশাপ আজ মুক্ত হলো, তবে তুমি ছাড়া এই মুক্তি সম্ভব হতো না। ঘোষাল এবার পলাশকে নিয়ে গেল পুরোহিতের কাছে, যিনি রামজীবন ভট্টকে এই মন্ত্রপাঠ করতে দেখেছিলেন। শোনো পলাশ, তুমি যজ্ঞ করছো, কিন্তু সেই পরিবার যাদের জন্য ব্রত, তারা তো এখনো তাদের অস্থি বিসর্জন দেয়নি। যে আত্মারা নিজ গৃহে বন্দী থাকে, তাদের মুক্তি হয় না, তারা আবারও ফেরে। মানে সেই অভিশপ্ত পরিবারের বাড়িতে এখনো কিছু রয়ে গেছে? তোমাকে আগামীকাল সকালে নদীর জলে সেই অস্থি বিসর্জন দিতে হবে। সকালের বাতাস যেন পবিত্র। শুদ্ধ মনে পবিত্র আত্মার শান্তির জন্য আজ নদীর ধারে ঘোষাল, পুরোহিত, গ্রামের লোকজন দাঁড়িয়ে। পলাশ অস্থি হাতে নদীর জলে নামছে তা বিসর্জন দিতে। ভৈরবচর গ্রামের এক অতৃপ্ত বাসনার অসমাপ্ত ব্রত এভাবেই সমাপ্ত হয়।